ছাত্রছাত্রীরা, আমার ওপেন এয়ার ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্লাস 10-এর লেসন 4 অর্থাৎ সেকেন্ড পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে এটা আমার ক্লাস 10-এর প্রথম অ্যাসাইনমেন্ট। আমি ক্লাস 12-এর অ্যাসাইনমেন্ট নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম। ক্লাস 10 আমি ক্লাস 10-এর পরেও আবার দিতে থাকবো। প্রথমেই বলে রাখি যে এগুলো পড়ার পর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতে পারবে তোমরা, কোনো অসুবিধা নেই, আমি উত্তর দেবো যথাসম্ভব আমার। তারপর এই যে কবিতাটা আমি এখানে পড়াবো, আমার দিক থেকে আমি যতটা সম্ভব তোমাদেরকে চেষ্টা করব মানে টানে বলে ভালো করে তৈরি করে দেওয়ার। এছাড়াও ডেসক্রিপশন বক্সে যেগুলো কঠিন ওয়ার্ড বা যেগুলো একটু বেশি ব্যাখ্যা করার দরকার হতে পারে, ব্যাখ্যা তো থাকছে, এখানে বলেই দিচ্ছি আমি, ডেসক্রিপশন বক্সে আমি কঠিন ওয়ার্ডের মানেগুলো আমি দিয়ে দেবো। তোমরা ওখান থেকে কিন্তু তোমরা ওই ভোকাবুলারিটাকে তৈরি করে নিতে পারো। আমার মূলত কিন্তু ভোকাবুলারিটা আমি বাংলা বেসড করাবো, অর্থাৎ তোমার বাংলা মানেটা মূলত তুমি জানতে পারবে ওখানে, এটা আমি তৈরি করে দেবো ওখানে, খেয়াল রেখো। আচ্ছা, মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের লেখা। আমরা প্রথমে টেড হিউজ সম্বন্ধে 2-4টে কথা বলবো, কেননা আমরা জানি যে আমাদের ক্লাস 10-এ মাধ্যমিকের ক্ষেত্রে এই যে ইন্ট্রোডাকশানগুলো পোয়েটের সম্বন্ধে সেগুলো খুব বেশি প্রয়োজন হয় না। সেই জন্য দেখবে তোমাদের বইয়েতেও খুব অল্প অল্প দেওয়া আছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে আমাদের যতটুকু জানার দরকার আমরা ততটুকু জানবো। টেড হিউজ 1930 সালে লন্ডনে, ইংল্যান্ডের, উনি ইয়র্কশায়ারে উনি জন্মগ্রহণ করেছিলেন। তো 68 বছর বয়সে উনি মারা যান। 1998 উনি মারা যান, ইংল্যান্ডেই মারা যান, লন্ডনে উনি মারা যান। উনি যে সমস্ত লেখা, উনি মূলত পোয়েট। উনি যে পোয়েমগুলো লিখেছেন, অনেক ধরনের পোয়েম লিখেছেন, কিন্তু মূলত ওনার কবিতার মধ্যে যে জায়গাটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে প্রকৃতি। কিন্তু প্রকৃতি কীরকমভাবে আসে না, প্রকৃতির বিভিন্ন অবজেক্টগুলোকে উনি তুলে ধরেন। এটাও প্রকৃতির কবিতা আমরা দেখতে পাবো, নেচারকে ভালোবেসে লেখা কবিতা একটা। কিন্তু ওনার যে কবিতা, সে কবিতাগুলোর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। সে ব্যাপারটা কি না, উনি কবিতার নামকরণ দেখলে আমরা বুঝতে পারবো, এরকম যেমন হক রোস্টিং, হক একটা পাখি, এরকম বিভিন্ন পাখি, পশু, এরকম বিভিন্ন জিনিসদেরকে নিয়ে ওনার লেখা যে কবিতা, সেই কবিতাগুলোতে উনি বিভিন্ন রকমভাবে যেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে আমাদের প্রকৃতিতে এদের প্রয়োজনীয়তা বা প্রকৃতির সাথে এরা যে ওতপ্রোতভাবে জড়িয়ে, আমরা প্রত্যেকের সাথে অ্যাকচুয়ালি বায়োলজিতে আমরা যেটা জানি খাদ্য শৃঙ্খল বলি, বা এই যে চেনটা, এই চেন আমরা প্রত্যেকের সঙ্গে ইন্টারলিঙ্কড, যে সেই জায়গাটা কিন্তু আসে, এখানেও সেই জায়গাটা আছে। আচ্ছা, ওনার যে হক ইন দ্য রেন, বা ধরা যায় যে টেলস ফ্রম অভিড, উল্ফ ওয়াচিং, অডও, এরকম যে বিভিন্ন ধরনের যে বা কেপ বার্ডস, এরকম বিভিন্ন লেখা উনি কিন্তু লিখেছেন। লেখা বলতে এগুলো সব কবিতার সংকলন ওনার, এর মধ্যে অনেক কবিতা আছে। আচ্ছা, ওনার যে নাম এডওয়ার্ড জেমস হিউজ, এডওয়ার্ড জেমস হিউজ হচ্ছে ওনার নাম। তাহলে আমরা টেড হিউজ বলে কেন চিনি ওনাকে, এটা একটু জেনে নিই, এটা ছোটো করে একটু জেনে নিই আমরা। অ্যাকচুয়ালি টেড ইজ দ্য শর্ট ফর্ম অব এডওয়ার্ড। এডওয়ার্ডের শর্ট ফর্ম হচ্ছে টেড। তো টেড, ওই জন্য টেড হিউজ, ওনাকে ওই শর্ট ফর্মে যে নামটা সেইটা, আমাদের এখানেও আমরা দেখে থাকি যে অনেকের অনেক বড় বড় নাম হলে সেই নাম থেকেই অনেকের, যেমন যেটাকে আমরা ভালো নাম যে অর্থে বলি, যেটা খাতায় কলমের নাম, অফিসিয়াল নেম যেটা, সেই নামের সঙ্গে অনেকের ডাক নামের কোনো মিল থাকে না। কিন্তু অনেকের ডাক নামের সঙ্গে ভালো নামের একটা মিল থাকে। সেই মিলটা কিভাবে থাকে না, ওই খুব বড় নাম হয়তো একটা, যে রাজকুমার, সেখান থেকে হয়তো রাজা, তার ডাকনাম করে দেওয়া হলো, যে এই যে জায়গাটা, তো এরকমভাবে ছোট করে দেওয়া হয়। সেরকম এডওয়ার্ডের শর্ট ফর্ম হচ্ছে টেড। সেই জন্য যাক, এই বিষয়ে বেশি কিছু বলার দরকার নেই। এইবার আসছি আমরা মাই ওন ট্রু ফ্যামিলি। খুব সহজ, আমার নিজের সত্যিকারের পরিবার। এখন সত্যিকারের পরিবার, পরিবার আমাদের প্রত্যেকেরই পরিবার। এখন সত্যিকারের পরিবার কথাটা কেন আসছে সেটা আমরা কবিতার শেষে আরও ভালো করে জানবো, যে কেন বলছে আমার নিজের সত্যিকারের পরিবার। আসলে পরিবার জিনিসটা কি, এক কথায়
পরিবার হলো আমরা যারা সবসময় একসাথে থাকি এবং যারা বিপদ থেকে শুরু করে মানে সুসময় এবং দুঃসময় উভয় সময়ে পরস্পরের সঙ্গে থাকে, তাদেরকে আমরা ফ্যামিলি বলে থাকি। তো এই যে ফ্যামিলিটা, এই ফ্যামিলি তাহলে কী করে আমাদেরকে প্রোটেক্ট করে। ফ্যামিলি তারা আমার দুঃখটাকে নিজেদের সাথে ভাগ করে নেয় এবং আমার সুখটাকেও, এইটাকে বলা হয় ফ্যামিলি। এখানে কবির সত্যিকারের পরিবার কোনটা সেটা আমরা দেখব, সেটা আমরা কবিতার শেষকালে আরও ভালো করে আমরা জানব। বেশি ডিটেলসে না গিয়ে আমরা এই যে কবিতাটার ব্যাপারে একটা কথা বলে থাকি, এই কবিতাটা অ্যাকচুয়ালি পরিবেশ যে আমাদের আসল পরিবারের একটা অংশ, সেটা এই কবিতার মধ্যে দেখানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা ছোটবেলা থেকে সেই বৃক্ষরোপণ, বৃক্ষচ্ছেদন, এই সমস্ত বিষয়গুলো পড়ে আসছি খাতায় কলমে, সেইটার ব্যাপারেও একটা কথা এখানে বলা হয়েছে যে ওই যে বৃক্ষচ্ছেদন, ডিফরেস্টেশন, এর এগেনস্টে কথা বলা আছে এই কবিতায়। অ্যাফরেস্টেশনটার ফরে কথা বলা আছে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ বৃক্ষরোপণ করতে হবে, বৃক্ষচ্ছেদন বন্ধ করতে হবে, এই মূল বিষয়, মানে যেটা আমাদের প্রকৃতি বাঁচবে যার ফলে। ঠিক আছে, আমরা আজকেও দেখতে পাচ্ছি যে আমরা এই এখন যে কোভিড চারিদিকে ছড়িয়ে পড়েছে, করোনা ভাইরাস, এর ফলে চারিদিকে মানে গোটা পৃথিবীতেই কল কারখানা থেকে শুরু করে অনেক কিছু জিনিস বন্ধ থাকার ফলে আমাদের কিন্তু প্রকৃতি এখন প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। এটা একটা পজিটিভ দিক যদিও, ঠিক আছে, মানে করোনা পজিটিভের সঙ্গে এটাও পজিটিভ হয়ে গেছে আর কি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে কিন্তু প্রকৃতিকেও তার জায়গাটা দিতে হবে। তারা যেহেতু আমার পরিবারের অংশ, তাকে কিন্তু সেইভাবেই ট্রিট করতে হবে, এটাই বলা আছে। আমরা সরাসরি কবিতায় চলে আসবো। Once I crept in an oak wood, I was looking for a stag. I met an old woman there, all nobly sticked and rag. She said, I have your secret here inside my little bag. Once I crept, একবার আমি হামাগুড়ি দিয়ে ছিলাম, ইন অ্যান ওক উড, হামাগুড়ি দিয়ে একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। ওক ভূগোলে পড়েছ, ওক গাছ, সে ওক গাছের যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে আমি একবার হামাগুড়ি দিয়ে প্রবেশ করেছিলাম। এখানে একটা টার্ম ভালো করে লক্ষ্য করো, ক্রেপ্ট, হামাগুড়ি দেওয়া, ক্রলড। কেন এই টার্মটা কবি ব্যবহার করলেন, কেন? এটার গুরুত্ব আছে একটা। গুরুত্বটা হচ্ছে, আমরা হামাগুড়ি কখন দিই? আমরা হামাগুড়ি দিই শৈশবে, ছোটোবেলায়, ইন আওয়ার চাইল্ডহুড আমরা হামাগুড়ি দিয়ে থাকি। তার মানে এখানে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে আমরা মানে কবি মানে কিন্তু কবি আমাদের প্রত্যেকের হয়ে প্রতিনিধিত্ব করছেন এখানে। কবির যে মানে এখানে আই বলতে কবি আমরা ঠিক বলবো না সেই অর্থে, মানে কবি সব জায়গাতেই কবি উপস্থিত আছেন, কিন্তু এখানে কবি না, কবির একটা অল্টার পার্সোনালিটি, আমরা পোয়েট পার্সোনা বলে থাকি, ঠিক আছে। তো সেটা হতে পারে আমাদের কেউ একজন, কবি আমাদেরই কারো একজনের কথা বলছেন, তার মাধ্যমে আমাদের সবার কথা বলছেন কবি, সেই একজন ব্যক্তি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, তাহলে হামাগুড়ি দিয়ে আমি ভিতরে ঢুকলাম। অর্থাৎ এই যে মনুষ্য সমাজ, এরা এখনো বড় হয়নি, এরা ছোটই আছে, এখনো ছোট আছে। কেন ছোট সেটা পরে বোঝানো হবে। কেন ছোট? তার কারণ আমরা কোনো ম্যাচিওর কাজ করি না, আমরা যে কাজটা করি সেটা ইম্যাচিওর কাজ। তাই এখানে সবচেয়ে ভালো ওয়ার্ড উনি বেছে নিয়েছেন, ক্রেপ্ট, হামাগুড়ি দিয়ে গেলাম ওকের জঙ্গলে। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি একটা মেল ডিয়ার, স্ট্যাগ মানে মেল ডিয়ার, পুরুষ হরিণ, আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। অর্থাৎ উনি একটা পুরুষ হরিণের পিছনে পিছনে ওখানে ঢুকে গেছেন। দেখো, এটা একটা অদ্ভুত ব্যাপার। অ্যাকচুয়ালি একটা টার্ম, একটা আমরা ছোটোবেলা থেকে পড়েছিলাম ভাব সম্প্রসারণের সময়ও, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। অর্থাৎ যারা বন্য পশু, এ হরিণ বন্য পশু, বনে সুন্দর, অর্থাৎ এদের আসল জগৎ কিন্তু জঙ্গল, অর্থাৎ এরাও কিন্তু আ পার্ট অফ নেচার। আমি ওই পুরুষ হরিণটার খোঁজ করতে করতে ওখানে ঢুকে গেলাম, মানে আমি শিকার করব। দেখো, আমরা প্রকৃতিকে শোষণ করছি, প্রকৃতির থেকে আমরা জিনিস নিয়ে আসছি, তাহলে উই আর এক্সপ্লয়েটিং দ্য নেচার। এখানে তার মানে ওই পুরুষ হরিণটার খোঁজ করছিলাম, ধরে এনে আমি মানে তাকে শিকার করব আমি। তাহলে
আমি তাকে স্বীকার করতে যাচ্ছি মানে আমি অ্যাকচুয়ালি প্রকৃতিকে স্বীকার করতে যাচ্ছি, কবি এটাই বোঝাতে চাইছেন। সেটা করতে গিয়ে কি হলো, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমার সঙ্গে দেখা হয়ে গেল একটা বৃদ্ধা মহিলার, এক বৃদ্ধার দেখা হলো, ওল্ড ওম্যান। এই যে ওল্ড টার্মটারও একটা গুরুত্ব আছে, ওল্ড পুরানো, বৃদ্ধা মহিলা। মহিলাটি কেমন আগে একটু জেনে নিই। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, থুত্থুরে বুড়ি একদম। নবলি, নবলি মানে খুব আনস্টেডি, দৃঢ় নয়, নড়বড় করছে, থরথর করে কাঁপছে এরকম। স্টিক, হাতে লাঠি আছে, অ্যান্ড র্যাগ, র্যাগ মানে তার জরা জীর্ণ পোশাক আশাক এই রকম। এই ওল্ড ওম্যানটার একটা ইমপ্লিকেশন আছে, আমি এই জন্য বলছি অ্যাকচুয়ালি ওল্ড ওম্যান আমাদের প্রকৃতি মা, যাকে আমরা, যার কাছ থেকে নিয়ে যাকে আমরা শেষ করে ফেলেছি, আজ আর তার কিছু নেই, তিনি অসহায়, ডিস্ট্রেসড একজন মহিলা তিনি। ঠিক আছে, ওল্ড কেন না, বহুদিন থেকে প্রকৃতি মা আমাদেরকে তার মানে আমাদের যা প্রয়োজন সেগুলো জুগিয়ে আসছেন প্রকৃতি মা বহুদিন থেকে। তাই পুরানো, পুরানো এক মহিলা, এক বৃদ্ধা মহিলা, জরাজীর্ণ একদম। ঠিক আছে, তাহলে এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে প্রকৃতিকে শোষণ করে করে তার অবস্থা আমরা একবারে খারাপ করে ফেলেছি। তার পোশাক আশাক আজকে জরাজীর্ণ, অর্থাৎ আগে প্রকৃতি কত সুন্দর ছিল, সবুজ চারিদিকে একদম সুন্দরভাবে সেজে উঠছিল, পাখি ছিল, সব কিছু ছিল আগে, এখন কিছুই নেই, আর কিছুই নেই এখন। সম্ভবত ক্লাস 9 বা 10-এ একটা প্যাসেজ ছিল, অনেকদিন আগের একটা প্যাসেজ ছিল, মানে এর আগে, এই সিলেবাসের আগে একটা প্যাসেজ ছিল, সেখানে ওই সব নীল তিমি বা ওরকম বাঘ এরা সবাই এসে বসে তারা গল্প করছে, এক সময় এই ছিল, এক সময় সেই ছিল, এরকম গল্প করছে। এখন আর কিচ্ছু নেই, এখন সেখানে শুধু পাথর পড়ে আছে। তার মানে আমরা পুরোপুরি শোষণ করে নিয়েছি, প্রকৃতি থেকে যা পাওয়ার আমরা পেয়ে গেছি, তাকে কিছুই দিইনি, ফিরিয়ে দিইনি আমরা। আমরা যেমন ঠিক মায়ের ক্ষেত্রে অনেকেই আমরা, মা আমাদেরকে বড় করে তোলে, আমরা আস্তে আস্তে মাকে ভুলে যাচ্ছি, ঠিক সেইটাই। আর একটা জিনিস ওল্ড ওম্যানের এখানে আর একটা ইমপ্লিকেশন থাকলেও থাকতে পারে, সেটা হচ্ছে যে কবির যে ইনার সেলফ, তার যে অন্তরাত্মা, সেটা হতে পারে, মানে যেটা আমরা দেখব পরে জেগে উঠবে। তাহলে সেই অন্তরাত্মার প্রতিচ্ছবি যেন আমরা এই বৃদ্ধা মহিলার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি, মানে উনি সেই আয়নাটাকে সামনে এনে দাঁড় করাচ্ছেন, সেটা পরে আছে। সি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট, তোমার সমস্ত গোপন কথা রয়েছে, হিয়ার এখানে, ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যেই তোমার সমস্ত গোপন কথা রয়েছে। অর্থাৎ এখানে যেটা বললাম যে একটা আয়না এখানে আমরা দেখতে পাবো, উনি তুলে ধরছেন ওই এই ব্যক্তির সামনে, কবির সামনে একটা আয়না তুলে ধরছেন। এই যে গোপন কথা, গোপন কথাটি আসলে কি? গোপন কথাটা হলো প্রকৃতির মধ্যে আমরা বেঁচে উঠছি, অথচ আমরা প্রকৃতিকে একটুও কোনো রকমভাবে, মানে প্রকৃতির কাছ থেকে সাহায্য নিচ্ছি, ঘুরে তাকে শোষণ করছি। এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা ভাবছি এটা আমাদের গোপন একটা ব্যাপার, আমরা গোপনভাবে পৃথিবীকে শোষণ করে চলেছি বা আমাদের প্রকৃতিকে শোষণ করে চলেছি। আসলে তা নয়, সেই গোপনটা উনি আমাদের সবার সামনে এখন খুলে দেখাবেন। সেই ছোট্ট ব্যাগের মধ্যে সেই গোপন কথাটি লুকিয়ে আছে। Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe, and me tied to a stake. Then she began to cackle. তারপর তিনি কর্কশভাবে হাসতে শুরু করলেন, ক্যাকল, খ্যাক 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 করে একটা জোর হাসি। মানে আমরা ওই ভূতের বই বা এরকম জায়গাতে দেখবে একটা এরকম বেশিরভাগ ক্ষেত্রে সাসপেন্স, এরকম একটা মহিলাকে, একটা বৃদ্ধকে দাঁড় করে দেওয়া হলো, এমনভাবে হাসছে চারিদিক কেঁপে যাচ্ছে, কর্কশ একটা হাসি, সেই রকম কর্কশভাবে সে বিগ্যান টু ক্যাকল, মিন্স হার্শ লাফটার, হার্শ নয়েজ, লাফটার উইথ এ হার্শ নয়েজ। তো সেরকমভাবে হাসতে শুরু করলেন, অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, আমি কাঁপতে শুরু করলাম, কোয়েক, থর করে কাঁপছি আমি একদম, আই বিগ্যান টু কোয়েক, ট্রেম্বল, আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেনড আপ হার লিটল ব্যাগ, ওই যে তিনি তার ছোট্ট ব্যাগটি খুললেন, অর্থাৎ গোপন জায়গাটা খুলে গেল। ওপেনড আপ হার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট জায়গাটি খুলে ফেললেন, সেই ব্যাগটি। অ্যান্ড আই কেম টোয়াইস অ্যাওয়েক, আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। এই টোয়াইস অ্যাওয়েক এখানটার একটা গুরুত্ব আছে। হোয়াই টোয়াইস অ্যাওয়েক? দ্বিতীয়বার, টোয়াইস দ্বিতীয়বার, অ্যাওয়েক জেগে ওঠা। কেন দ্বিতীয়বার জেগে উঠলেন?
প্রথম কথা, যখন হয়তো ওই খ্যাক করে উনি হাসছিলেন বা এরকম, উনি কাঁপতে কাঁপতে ওই যেখানে ওই যে বলেছে হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, ওই ছোট্ট ব্যাগের মধ্যে গোপন কথা আছে, ওখানে ম্যাজিক করে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে এনে ওনাকে মানে কবিকে যেখানে রাখা হচ্ছে সেখানে উনি যখন দ্বিতীয়বার জেগে উঠলেন, এই খ্যাক করে হাসির পর ঘুমিয়ে পড়েছিলেন, উনি আবার জেগে উঠলেন, এইটা একটা ব্যাপার হতে পারে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে এই জেগে ওঠা মানে আমাদের যেটা কনসাসনেস গ্রো করা, সেটাকে বলি আমরা জেগে ওঠা। বলে এতদিন তো আমি ঘুমাচ্ছিলাম, এই তো জেগে উঠলাম। অ্যাকচুয়াল তার মানে কিন্তু আমি ওই বিছানায় ঘুমিয়ে ঘুম থেকে জেগে ওঠা নয়। জেগে ওঠা মানে মনটা গ্রো করা, জেগে ওঠা, কনসাসনেস, সচেতনতা তৈরি হওয়া, এটাকে আমরা জেগে ওঠা বলি। তো সেই টোয়াইস অ্যাওয়েক মানে এখানে সচেতনতা তৈরি হওয়া। টোয়াইস অ্যাওয়েক হওয়ার পর কি হচ্ছে সেটা আমরা এর পরের পাঠে পুরোটাতেই ওই টোয়াইস অ্যাওয়েকের কথাই আছে। দ্বিতীয়বার জেগে উঠে উনি কী দেখছেন, মানে ওনার যে কনসাসনেসটা গ্রো করলো, ওনার এই যে সচেতনতাটা বৃদ্ধি পেল, এর ফলে কি তৈরি হলো। অর্থাৎ তাহলে তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন, আমি দ্বিতীয়বার জেগে উঠলাম, অর্থাৎ আমার মধ্যে একটা সচেতনতা তৈরি হলো, আমি অ্যাওয়ার হলাম। কি? সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব, আমি দেখলাম আমাকে ঘিরে আছে এক দৃষ্টে তাকিয়ে থাকা একদল প্রজাতি, উপজাতি, ট্রাইব। ট্রাইব এই যে জায়গাটা, এই ট্রাইব যে টার্মটা, এটা মানে হচ্ছে উপজাতি। উপজাতি এটার আরেকটা মানে হয় বংশ। অ্যাকচুয়ালি ওইখান থেকেই আমাদের জন্ম। ট্রাইব, উপজাতি, দে আর ক্লোজলি রিলেটেড টু দ্য নেচার। তারা কিন্তু প্রকৃতির সঙ্গে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত আছে, আমরা নই। তাই ট্রাইব, দেখলাম যে একটা উপজাতি আমাকে ঘিরে আছে। উপজাতিরা এরা প্রকৃতির কোলেই থাকে। আমরা যখন দেখেছি আগে যখন ইতিহাস পড়তাম, আদিম মানুষ কী হতো না, আদিম মানুষ তারা গুহাতে থাকতো, জঙ্গলে থাকতো, মানে প্রকৃতির বুকে থাকতো। তারা প্রকৃতির প্রকৃত সন্তান একদম। তাহলে এই ট্রাইব হলো প্রকৃতির প্রকৃত সন্তান। তারা আমাকে একদল ওরকম উপজাতি আমাকে ঘিরে আছে। এক্ষেত্রে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই যে কবিতাটা, এই কবিতার একটা অংশ আমার খুব মনে পড়ে। আমি এক্স্যাক্টলি ইংলিশ কোটেশনটা মনে করতে পারবো না, কিন্তু ওখানে একটা জায়গায় উনি বলছেন যে এই যে মডার্ন সিভিলাইজেশন গড়ে উঠেছে, এই মডার্ন সিভিলাইজেশন এত পরিমাণে প্রকৃতিকে এক্সপ্লয়েট করছে, এর চেয়ে বরং আমি আদিম মানুষ হয়ে যদি আমি আবার জঙ্গলের মধ্যে ফিরে যেতে পারতাম, বোধ হয় আমার ভালো হতো। পৃথিবী আমাদেরকে অনেক দিয়েছে, আমরা কিছু দিতে পারিনি, মানে আমরা যেটাকে ভাবছি আশীর্বাদ, সেটা আসলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। তাই আমি ওখানে ফিরে যেতে পারলে অনেক বেশি ভালো হতো। এটা কিন্তু উনি বলেছেন ওখানে। সেই একই যে ট্রাইব, এই ট্রাইবরা কিন্তু এরা কিন্তু প্রকৃতির সন্তান। সেজন্য বলছেন সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব, ওই ট্রাইবরা হু আর স্টিয়ারিং অ্যাট মি, মানে ওই উপজাতির লোকজন তারা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড মি, এবং আমি টায়েড, বাঁধা হয়ে আছি, টু আর স্টেক, একটা ছোট খুঁটির সাথে। আমরা গোঁজ জাতীয় যেগুলোকে বলি, ছোটো ছোটো খুঁটি, সেই ছোট খুঁটির সাথে আমি কিন্তু বাঁধা হয়েছে, একটা ছোট্ট পিলার, সেই পিলারের সাথে আমি বাঁধা হয়ে আছি। এটা আমি দেখতে পেলাম। অর্থাৎ ওই বৃদ্ধা মহিলা এনে ওখানে একটা ছোটো পিলারের সঙ্গে বেঁধে দিয়েছেন, আর তার চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে ওই স্টিয়ারিং ট্রাইব এক দৃষ্টে তাকিয়ে আছে একটা উপজাতি তার দিকে। They said, we are oak trees and your own true family. We are chopped down, we are torn off, you do not blink an eye. Unless you make a promise now you are going to die. They said, তারা বলল, ওই উপজাতি থেকে তাকে বলা হচ্ছে, উপজাতির ওই যে লোকজন, তারা কবিকে বলছেন, উই আর ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ। অর্থাৎ এখানে ওক গাছগুলোকে পার্সনিফাই করা হয়েছে, মানে ওক গাছ যেন মানুষের মতো রূপ নিয়ে বলছে। আসলে কবি ঘুরিয়ে এটা বোঝাতে চাইছেন যে এরাও কিন্তু মানুষেরই মতো আমাদের পরিবারের অন্তর্ভুক্ত। এরা কথাটা বলতে পারে না, কিন্তু মানে এরা কথাটা বলতে পারে, সরি আমার কথাটা বলার ভুল হচ্ছে একটু, এরা কথা বলতে পারে, আমরা শুনতে পাই না ঠিক করে, আমাদের শোনার মতো কান নেই, সেটা শোনার মতো কান তৈরি করতে হবে। সেই জন্য উনি বলছেন, তারা বলে, তারা বলল, তারা বলতে পারে, আমরা শুনতে পারি না, তাদের কথা শোনার মতো আমাদের কান নেই। অর্থাৎ কান মানে এখানে আমাদের অন্তর নেই, মন নেই, সেইটা উনি বলছেন। অর্থাৎ
আমাদের পরিবারের লোকজন যেমন কথা বলছে, এই গাছ সেও আমাদের সাথে কথা বলছে। উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজের সত্যিকারের পরিবার, আমরা তোমার সত্যিকারের পরিবার। এখানে এই যে দে সেড, এইটা এখানে মানে আমি একটা তো কথা বললাম যে গাছগুলোকে যেন মনে করা হচ্ছে যে মানুষের মতোই, ঠিক যেন এখানে ওই গাছগুলো মানুষেরই মতো পার্সনিফাই করা হচ্ছে, বা এখানে গাছেদের স্পিরিট, আরে ওরা তো মানুষের মতো, যে গাছগুলোকে কেটে ফেলা হয়েছে, যারা মরে গেছে তাদের ভূতগুলো এসে যেন কথা বলছে, এক দৃষ্টি তাকিয়ে আছে ওর দিকে, ঠিক আছে। দিয়ে বলছে উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়, উই আর টর্ন আপ, আমাদেরকে ফেরে ফেলা হয়, টর্ন আপ, চপ ডাউন, কাট ডাউন, টর্ন আপ, রিপড অফ, আমাদেরকে পুরোপুরি কেটে ফেলা হচ্ছে, ফেরে দেওয়া হচ্ছে একদম। ইউ ডু নট ব্লিঙ্ক ক্যান আই, ওই তোমার তো বাবা চোখের পলক পড়ে না, মানে ইউ ডু নট কেয়ার, তুমি তো এইসব দেখেও মানে তোমার টনক নড়ছে না, অ্যাকচুয়ালি ইউ ইগনোর, ইউ নেগলেক্টেড, তুমি এই ব্যাপারটাকে ইগনোর করছো। তার মানে আমাদের যে সমস্যা, সেই সমস্যার প্রতি তুমি উদাসীন। হলো তো হলো আমার কি, এই যে জায়গাটা, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পলক ফেলো না, মানে ইউ ডু নট কেয়ার, ইউ ইগনোর, ইউ আর ইনডিফারেন্ট টু আস, আওয়ার প্রবলেমস, এই যে জায়গাটা, এই জায়গাটার কথা এখানে বলা হচ্ছে। তার মানে আমরা তোমার সত্যিকারের পরিবার, অথচ আমাদের কথা তুমি একবারও ভাবো না। তোমার পরিবারের লোকের যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি তার পাশে থাকবে না? থাকবে তো। আমরা তোমার পাশে আছি, আমরা তোমাকে সব কিছু দিচ্ছি, মানে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। ওন ট্রু ফ্যামিলি, আমরা তো সত্যিকারের পরিবার, পরিবারের যেগুলো দেওয়ার দরকার সেগুলো সব তোমাকে দিচ্ছি, সব দিয়েছি তোমাদেরকে, উপরন্তু তোমরা আমাদেরকে শোষণ করছো। দিচ্ছ না তো পরের কথা, আমাদের কথা ভাবছো না, ব্লিঙ্ক অ্যান আই, আমাদের কথা ভাবছো না তুমি একটু, তোমরা কেউ ভাবো না আমাদের কথা, পরিবার আমরা, অথচ আমাদের কথা ভাবছো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, আনলেস, যদি না, ইউ মেক আ প্রমিস নাও, এখন তুমি একটা প্রতিজ্ঞা করো, বা যদি না তুমি এখন একটা প্রতিজ্ঞা করছো, নাও এখনই, ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরবে। প্রতিজ্ঞা না করলে এক্ষুনি তুমি মরবে। অ্যাকচুয়ালি এইটা থ্রেট বলা যেতে পারে, এটা একটা ইনডিরেক্ট থ্রেটও হতে পারে। প্রথমে ডিরেক্ট থ্রেট, আমরা তোমাকে হত্যা করব। দ্বিতীয় কথা, অ্যাকচুয়ালি তুমি যে আমাদেরকে হত্যা করছো, বা এই যে আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, তুমি কোনো রকমভাবে কেয়ার করছো না, ইগনোর করছো বিষয়টাকে, আর কদিন বাঁচবে? মরে যাবে তো। প্রকৃতি না থাকলে তুমি অক্সিজেন কোথায় পাবে? তুমি বাকি যে সমস্ত জিনিস যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই, যেগুলো আমাদেরকে নারিশ করে, সেগুলো তো পাবে না, তেমনিই মরে যাবে তুমি। নাও ইউ আর গোয়িং টু ডাই। তাহলে প্রতিজ্ঞা একটা করতে হবে তোমাকে, সে প্রতিজ্ঞাটা পরে বলা আছে, যে প্রতিজ্ঞা না করলে তুমি কিন্তু মরবে। এখানে মরবে মানে আমরা প্রথম অর্থ ধরতে পারি যে ওরা ওকে শেষ করে দেবে, কিন্তু আসল কথাটা এর চেয়েও আরও ডিপ, আরও গভীর। নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরতে যাচ্ছ, তার মানে হচ্ছে যে গাছপালা না থাকলে, প্রকৃতি যদি না বাঁচে, তুমিও বাঁচবে না, ইউ আর গোয়িং টু ডাই, এই কথাটা বোঝানো হচ্ছে এটা। নাও ইউ আর গোয়িং টু ডাই, দ্য টাইম হ্যাজ কাম ফর ইউ টু ডাই, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তো সেই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে, যে এইটার মধ্য দিয়ে এখানে গাছেরা আমাদেরকে বলতে চাইলো যে আমাদেরকে হত্যা করো না। পরিবার, এই পরিবার শেষ হয়ে গেলে, তোমার নিজের পরিবার শেষ হয়ে গেলে তোমাকে কেউ আশ্রয় দেবে না, তুমি এমনিই মারা যাবে। Whenever you see an oak tree felled, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. Whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে, ইউ সি অ্যান ওক ট্রি, একটা ওক গাছ ফেল্ড, কাটা হচ্ছে, ফেল্ড, কাট ডাউন। অ্যাকচুয়ালি এখানে ওক ট্রি, আমরা যেমন বলছি এই আইটা সব কটা মানুষকে কবিতার বোঝানো হচ্ছে, প্রত্যেকটা মানুষকে, সেরকম এখানে কিন্তু ওক ট্রি বলা হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ওক গাছ নয়, সব গাছকেই বোঝানো হচ্ছে, সব গাছ। যখনই তুমি কোনো গাছকে কাটা হতে দেখবে, ফেল্ড মানে গাছ কাটা। সুয়ার, এর আগের লাইনে যেটা প্রমিস ছিল, প্রমিস মানে সুয়ার, প্রতিজ্ঞা করো। নাও এখন, ইউ উইল প্ল্যান্ট টু, তুমি দুটো গাছ লাগাবে।
তুমি যখনই দেখবে এখন একটা গাছ কাটা হচ্ছে, তুমি প্রতিজ্ঞা করো 2টো গাছ লাগাবে। খুব সিম্পল রুল। কিছুদিন আগে মানে এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু চালু আছে, ওই যে বলি যে অনেক জিনিস চালু থাকে কিন্তু সেগুলো মেনে চলা হয় না। সেটা আমাদেরকে সবসময় সব কিছু যতক্ষণ না জোর করে নিয়ম বলে চাপিয়ে দেওয়া হয়, ততক্ষণ আমরা নিজে থেকে যে কাজটা সত্যিকারের প্রয়োজনীয় কাজ আমরা কিন্তু করি না। তার কারণ আমরা জানি যে গাছ কেটে ফেলা হচ্ছে, এটা ক্ষতি, পৃথিবীর ক্ষতি, গাছ লাগানো দরকার, আমরা সবাই জানি। কিছুদিন আগে আমাদের স্কুলে একটা কয়েক বছর আগের ঘটনা, একটা গাছ শুকিয়ে গিয়েছিল রাস্তার পাশে। আমাদের মানে গাছটা মানে কোনো রকমভাবে গাছের পাতা ছিল না, পুরো গাছটাই শুকিয়ে গিয়েছিল। আমরা স্থানীয় যা আমাদের পঞ্চায়েত প্রধান, তার কাছে আমরা অ্যাপ্লিকেশন জানালাম যে এরকম দিলাম যে ওই গাছটা আমাদেরকে কেটে ফেলার অনুমতি দেওয়া হোক, তাহলে আমাদের ওই ফার্নিচার যেগুলো স্কুলে লাগে, বিশেষ করে বেঞ্চ, এগুলো আমরা করতে পারবো। এটা আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। তো সেখানে আমাদেরকে বললো যে ঠিক আছে, আপনারা আমাদেরকে এখানে দিয়েছেন, আমরা পারমিশন দেবো, কিন্তু এটা আমাদের হাতে শুধু নেই, এর সাথে কিন্তু ওই পরিবেশ দপ্তরে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। আমরা পরিবেশ দপ্তরেও একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। যেহেতু শুকনো গাছ ছিল, অতএব ওনাদের পারমিশন দিতে কোনো আপত্তি ছিল না, পারমিশন দিয়েছিলেন ওরা। সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু বেশ কিছু গাছের চারা দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন মাস্টারমশাই আপনারা গাছটা কেটে ফেলার আগে এই গাছগুলো কিন্তু লাগিয়ে দেবেন, ওই পাশাপাশি চারিদিকে লাগিয়ে তারপর গাছটা কাটবেন। তাহলে একটা গাছ কাটা হলে কতগুলো গাছ আগে লাগিয়ে ফেলতে হবে, তার থেকে আবার নতুন প্রাণের সৃষ্টি হবে। বেশি গাছ লাগাতে হবে কেন? সব গাছ তো বাঁচবে না, আর বাঁচলে তো খুবই ভালো কথা। তবু কিছু গাছ যদি নষ্ট হয়ে যায়, আর কিছু গাছ তো হবে। ওই জন্য বলছে একটা গাছ কাটলে অন্তত 2টো গাছ লাগাও। এখানে 2টো গাছ বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মানে মোর দ্যান ওয়ান, একের বেশি, আরও বেশি বেশি গাছ লাগাও এটা। তাহলে যে এখন তুমি প্রতিজ্ঞা করো যে 2টো গাছ লাগাবে। আনলেস ইউ সুয়ার, যদি তুমি প্রতিজ্ঞা না করো, দ্য ব্ল্যাক ওক বার্ড, এই কালো ওক গাছের ছাল উইল রিঙ্কল ওভার ইউ, তোমাকে পুরো আঁকড়ে ধরবে, সংকুচিত করে দেবে তোমাকে। অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের আদিম মানুষদের ক্ষেত্রে দেখেছি, ওনারা কিন্তু ওই গাছের ছাল বা এইসবগুলোকে বাকল হিসাবে বা পোশাক হিসাবে ওনারা পরতেন। এখন কিন্তু উনি মানে গাছ যেটা বলছে না, আগে তো পোশাক ছিল ওটা, এখন এটা পোশাক হিসাবে নয়, ওই ব্ল্যাক ওক বার্ড পুরো ওকে জাপটে ধরে মানে বলতে চাইছে পরিবার যেমন তোমাকে জাপটে ধরে রাখতে পারে, তেমন তোমাকে কিন্তু যদি প্রয়োজন হয়, তেমন কিন্তু তোমার মানে তোমার ফিনিশিং লাইনও টানতে পারে তারা, যদি বোঝে যে তোমরাও তার ক্ষতি করছো, মানে তুমি তাদের ক্ষতি করছো, তাহলে কিন্তু তারা বোঝাবে প্রথমে। তুমি যদি তাতেও বুঝতে না পারো, তাহলে কিন্তু তারাও আর তোমাকে নিরাপত্তা দেবে না। যে হাত জড়িয়ে রাখবে সে হাতে আস্তে আস্তে পিছিয়ে ফেলবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সেই ব্ল্যাক ওক বার্ড, ওই কালো ওক গাছের ছাল উইল রিঙ্কল ওভার ইউ, মানে তোমাকে রিঙ্কল করে দেবে। রিঙ্কলের আরেকটা মানে হতে পারে সেপারেট, তোমাকে আলাদা করে দেবে, অর্থাৎ এই পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেবে, তার মানে তুমি মারা যাবে সেখানে। অ্যান্ড রুট ইউ, এবং তোমাকে স্থাপন করবে অ্যামাং দ্য ওকস, সেই ওক গাছের মধ্যে। রুট মানে তোমাকে আবার সেই মূলে স্থাপন করবে, সেই জায়গাতে স্থাপন করবে অ্যামাং দ্য ওকস, সেই ওক গাছের মাঝেই তোমাকে আবার স্থাপন করে দেওয়া হবে। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু কোনোদিন বড় হওনি। প্রথম প্যারাতেই আমি বলেছিলাম একটা কথা, যে ক্রেফট কথাটা যেটা বলেছিলাম, ক্রেফট, ক্রল, হামাগুড়ি দেওয়া, অর্থাৎ আমরা জন্মেছি, বড় হইনি। উই আর নট ম্যাচিওর ইনাফ, আমরা যথেষ্ট ম্যাচিওর নই এখন। আমরা মানে উই আর ইনভলভড ইন চাইল্ডিশ অ্যাক্টিভিটিস, এইটা সেই জন্য বলা হচ্ছে এখানে যে তুমি জন্মেছিলে, ওই ওকের মধ্যেই তুমি জন্মেছিলে, অর্থাৎ মানুষের জন্ম হয়েছিল প্রকৃতির কোলে। ওক গাছ প্রকৃতির একটা রিপ্রেজেন্টেটিভ, এখানে প্রতিনিধিত্ব করছে। তুমি জন্মেছিলে ওক গাছের মধ্যে, মানে জন্মেছিলে প্রকৃতির কোলে, অর্থাৎ মানুষের সৃষ্টি হয়েছিল প্রকৃতির কোলে, সেখান থেকে মানুষের জন্ম হয়েছিল। আস্তে আস্তে বড় হওয়ার দিকে গিয়েছিলাম, কিন্তু বড় হতে পারিনি, ছোটই রয়ে গেছি এখনও আমরা। অর্থাৎ আমরা এখনও বুঝতে শিখিনি, এখনও আমাদের মধ্যে সেই পরিপক্কতা আসেনি যে প্রকৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখা দরকার, সেটা আমরা জানিনি। অর্থাৎ ওই প্রকৃতি, তাহলে এই যে বলছে তোমাকে সেই ওক গাছের মধ্যে স্থাপন করবে আবার, যেখানে তুমি জন্মেছিলে, অর্থাৎ যেই প্রকৃতির কোলে তুমি জন্মেছিলে সেইখানেই তোমাকে আবার নিক্ষেপ করে দেবে। তুমি বড় হওনি তো, তুমি তো ম্যাচিওর হওনি এখন, তার কারণ আমরা এখনও ওই শিশুদের মতো করে মানে আমরা গাছ কেটে চলেছি শিশুদের মতো, আমাদের বোধ শক্তি এখনও তৈরি হয়নি।
তাই তোমাকে আবার ওখানেই পাঠিয়ে দেওয়া হবে, যেখানে তুমি জন্মেছিলে সেই জায়গায় তোমাকে আবার নিক্ষেপ করা হবে। তবে তুমি ওই জায়গার গুরুত্ব বুঝতে পারবে, তার আগে কখনোই বুঝতে পারবে না, সেটা বলতে চাওয়া হচ্ছে। This was my dream beneath the boughs, the dream that altered me when I came out of the orchard back to human company. My walk was the walk of a human child, but my heart was a tree. This was my dream. এটাই ছিল আমার স্বপ্ন। beneath the boughs, ওই শাখা প্রশাখার নিচে, beneath মানে আন্ডার, নিচে, বাউজ, ওই ওক গাছের শাখা প্রশাখার নিচে, এটাই ছিল আমার স্বপ্ন। দ্য ড্রিম, সেই স্বপ্ন, দ্যাট অল্টার্ড মি, যেটা আমাকে পরিবর্তন করে দেয়, অল্টার, চেঞ্জ করে দেওয়া, চেঞ্জড মি, যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। এখানে ড্রিম কথাটা নিয়ে একটা ব্যাপার আছে। এটা এরকম হতে পারে, প্রথম খুব সিম্পলভাবে আমরা ভাববো, এরকম আমরা অনেক সিনেমার ক্ষেত্রেও দেখেছি বা অনেক জায়গাতেও দেখেছি, উনি হয়তো ওই ঢুকেছিলেন ওকের জঙ্গলে, সত্যি করেই ঢুকেছিলেন, ওখানে ঢুকে হয়তো প্রকৃতির ছায়ায় গিয়ে একটু শান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে উনি একটা বেশ সুন্দর এই স্বপ্নটা দেখলেন, হঠাৎ করে ঘুম ভেঙে ভাবলেন, তাই তো, এ কী অদ্ভুত স্বপ্ন দেখলাম, আমরা তো প্রকৃতির কথা সত্যিই ভাবছি না। এই যে চিন্তাভাবনাটা, এই চিন্তাভাবনাটা ওনাকে পরিবর্তন করে দিল, এটা হতে পারে। আর দ্বিতীয় যেটা কথা, যে ড্রিম দ্যাট অল্টার্ড মি, ড্রিম, আমরা যদি এক্ষেত্রে ওই ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনার একটা বিখ্যাত উক্তি আছে যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, বরং স্বপ্ন সেটাই যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। অর্থাৎ এটা কবির স্বপ্ন, হয়তো মনের মধ্যে ওই যেটা বললাম যে ওল্ড ম্যান, ওনার ইনার সেলফ, অন্তরাত্মা, যেটা ভিতরে লুকিয়েছিল হঠাৎ করে বাইরে বেরিয়ে এসেছে, মানে একটা এপিফ্যানিক মোমেন্ট, একটা ঐশ্বরিক মুহূর্তে উনি বুঝতে পেরেছেন, না তাই তো আমরা এটা কি করছি। এই ড্রিমটা, এই যে স্বপ্নটা, উনি হঠাৎ করে মনের মধ্যে ওক গাছের জঙ্গলে ঢুকে ওক গাছগুলো চারিদিকে দেখে ওনার মনে হলো, তাই তো আমরা তো এদের কোনো যত্ন নিচ্ছি না। ওক গাছের নিচে উনি বসে এই স্বপ্নটা উনি দেখলেন যে না, এদেরকে বাঁচাতে হবে। এই স্বপ্নটাই ওনাকে পরিবর্তন করে দিল। অর্থাৎ এখানে স্বপ্ন মানে ওনার একটা উইশ, একটা অ্যাম্বিশন, একটা আকাঙ্ক্ষা, যে আমাকে এই ওকের জঙ্গলকে, এই গোটা গাছগুলোকে, এই প্রকৃতিকে আমাকে বাঁচাতে হবে। এই ছিল ওনার স্বপ্ন। তাহলে ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্ন আমাকে পরিবর্তন করে দিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, আমি যখন ওই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আবার যখন মানুষের সহচর্যে এলাম, মানুষের সাহচর্য মানে মানুষের সান্নিধ্যে যখন আমি ফিরলাম, মানুষের সঙ্গে যখন আমি ফিরলাম, অর্থাৎ এতক্ষণ গাছেদের সঙ্গে ছিলাম, এবার যখন মানুষের সঙ্গে এলাম, যখন আমি ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, হিউম্যান, আগেরটা হিউম্যান ছিল না, ওটা কিন্তু মোর দ্যান হিউম্যান, এটা কিন্তু হিউম্যান কোম্পানি, এদের কাছে যখন আমি ফিরলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। মাই ওয়াক, আমার হাঁটা মানে আমার চালচলন, কথাবার্তা, চালচলন, এখানে ওয়াক শুধু ওয়াক নয়, হেঁটে চলা, এটা শুধু বোঝানো হচ্ছে না, হাঁটা, তার সঙ্গে যে আদার্স কাজগুলো, সেগুলো ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। এটা তো ছিল একটা মানুষের মতোই হাঁটা চলা, মানুষের মতোই হাঁটা চলা, কথা বলা, এগুলো আমার ছিল। বাট কিন্তু মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটা গাছের, অর্থাৎ মনের মধ্যে আমার গাছের কথা রয়েছে। মাই হার্ট ওয়াজ আ ট্রি, এটা দারুণ একটা কথা, হার্ট ওয়াজ আ ট্রি, আমার হৃদয়ে গাছ রয়েছে। যেই হৃদয় আমাকে বলছে, মানে মাই হার্ট ইজ টেলিং মি নট টু হার্ট দ্য ট্রিজ, HURT, হার্ট দ্য ট্রিজ, আমার হৃদয়ের মধ্যে গাছ, অর্থাৎ গাছের যে একটা হৃদয় আছে, সেটা আমার হৃদয় বুঝতে পেরেছে। সেই জন্য বলছি যে আমার মনটা হয়ে গেল গাছেদের মতো, অর্থাৎ আমি তাদের দুঃখ কষ্ট বুঝতে পারলাম। তাহলে কেন বলা হচ্ছে ওন ট্রু ফ্যামিলি? আমি সত্যিকারের পরিবার কখন বলবো? যখন আমি তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো সব বুঝতে পারবো, তখন আমি তাদেরকে বলবো যে এটা আমার নিজস্ব সত্যিকারের পরিবার। তখনই আমরা তাদেরকে বলতে পারবো এটা আমার সত্যিকারের পরিবার। তাহলে আজকে আমার যখন মনের মধ্যে গাছেদের জন্য আমার মনটা কাঁদছে, তার মানে আমি সত্যিকারের পরিবারের অন্তর্ভুক্ত আমি হতে পেরেছি। গাছেদের যে একটা গুরুত্ব আছে, একটা পরিবারের যেমন আমার জীবনে গুরুত্ব আছে, গাছেদেরও একটা গুরুত্ব আছে। সেই গুরুত্বটা আমি কিন্তু এখানে পরিষ্কার বুঝতে পারছি যে পরিবারের লোকেরা একে অপরের পাশে থাকে, সেরকম গাছ আমাদের পাশে আছে, আমাদেরকেও গাছের পাশে থাকা উচিত। গাছ আমাদেরকে সব রকমভাবে সবসময় সাহায্য করে চলেছে, প্রকৃতি, আমাদেরকেও প্রকৃতির পাশে থাকতে হবে। ঠিক একজন সত্যিকারের
ফ্যামিলি মেম্বারের মতো। তাই মাই ওন ট্রু ফ্যামিলি এটার মানে হলো আমাদের যে সত্যিকারের পরিবার, অর্থাৎ যে পরিবারে লোকেরা একে অপরের দুঃখে কাতর হয়, তাদের সঙ্গে তাদের দুঃখ কষ্ট, তাদের আনন্দ সমস্ত কিছু ভাগাভাগি করে নেয়। গাছেরাও সেরকমভাবে আমাদেরকে তাদের দিক থেকে যেটা দেওয়ার দিচ্ছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদেরও উচিত গাছকে সেইভাবে বাঁচিয়ে রাখা। তবেই আমরা সত্যিকারের পরিবার হতে পারবো। এটাই বোঝানো হয়েছে। যাক, আমি আমার দিক থেকে বললাম। তোমাদের যদি কিছু বলার থাকে, কমেন্ট করার থাকে, সেটা কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করো। কিছু জানার থাকলে সেটাও জানিও বা জেনে নিও। হ্যাঁ, বা আমার যদি কোনো জায়গাতে কোনো কিছু মনে হয় যে এই ইন্টারপ্রিটেশনটার মধ্যে আরও একটু কিছু হলে বা কিছু বাদ দিলে ভালো হতো, সেটাও বলবে। সমস্ত কিছু মিলিয়ে আমরা তাহলে এটা শেষ করলাম। আমি পরে আবার আসবো ক্লাস 10-এর যে নেক্সট প্যাসেজ, 5th প্যাসেজ, ওটা নিয়ে আমি আবার এরপরে আসবো। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।